আজকে আমি যত লাইভ করেছি জীবনে, আজকে লাইভটা হবে খুব ফ্যান্টাস্টিক লাইভ। একটু সময় নষ্ট করে এই লাইভটা একটু দেখবেন, যদি শর্ট ভিডিও আর কি, শর্ট লাইভ। এটা এই চরমুনাইয়ের পীর উনি এবার বলে ফেলছে জোসেফ ঠেলাই যে ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ওনারা বাংলাদেশটাকে আফগানিস্তানের শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করবে। এটা আমার কাছে ডকুমেন্টস আছে, কোনো ভুয়া নিউজ হলে তো আবার খবর আছে, ভুয়া নিউজ হলে কিন্তু মামলা হয়ে যাবে। আচ্ছা, কি করবেন উনি? উনি বাংলাদেশটাকে তালেবানি শাসন কায়েম করবে, আফগানিস্তান বানাবেন উনি। উনি একটা ইয়াতে গেছিলেন, টকশোতে গেছিলেন। তো সাংবাদিক খালেদ মহিউদ্দিন, যেটা আমেরিকার থেকে যে ঠিকানা পত্রিকায় এই যে মিডিয়ার সবাই চিনেন, উনি এনাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, আপনি যে একটা সমাবেশ করলেন আপনারা সব ইসলামিক দলগুলোকে নিয়ে এবং ইসলামী ঐক্য করতেছেন একটা, তো সেইখানে আপনারা বলছেন যে কোরআনী শাসন কায়েম করবেন আপনারা। তো কোরআনী শাসনটা পৃথিবীর, কোরআনী শাসনের অর্থটা কি? বা বর্তমান বিশ্বে যে প্রায় 200 রাষ্ট্র আছে, কোথায় কোন দেশে কোরআনী শাসন আছেন? উনি বলতেছে কেন আফগানিস্তানে আছে, ইরানে আছে। এই দুইটা দেশের কথা উনি বলতে পেরেছেন। পৃথিবীতে প্রায় 200 দেশ আছে কম বেশি, 192টা। তার মধ্যে দুইটা দেশের কথা উনি বলছেন। সৌদি আরবের শাসন আবার ওনার পছন্দ না। ইরাক, ইয়েমেন, জর্দান, লেবানন, বাহরাইন, দুবাই, সিরিয়া, এইসব দেশের শাসন ব্যবস্থা ওনার পছন্দ না। উনি বাংলাদেশটাকে আফগানিস্তান বানাবেন বলছেন। যে তাদের মডেল হলো দুইটা, ইরান আর হলো আফগানিস্তান। তো যাক, ভোটের আগে উনি সত্য কথাটা যেহেতু বলছে, এখন যদি বাংলাদেশের জনগণ চায় যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, বাংলাদেশটাকে আমরা ওই তালেবানি শাসন কায়েম করতে দিব, তাইলে জনগণ ভোট দিক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু উনি ওনার এজেন্ডাটা ডাইরেক্ট বলে ফেলছে। মানে আমরা মুসলমান, সৌদি আরবেই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ইসলামের সৃষ্টি 1400 বছর আগে কোথায়? সৌদি আরবে। এখন আমরা হজ করতে গেলে কোথায় যাই? আফগানিস্তান যাই না সৌদি আরবে যাই? সৌদি আরবে যাই। উনি কিন্তু বলতে পারত সৌদি আরবের রোল মডেল, কিন্তু না, ওনাদের পছন্দ হলো আফগান। আচ্ছা, তাহলে এবার আফগান সম্পর্কে আমি ইন্টারেস্টিং 2-4টা কথা বলি। এই পৃথিবীর মধ্যে একটাই ধিকৃত রাষ্ট্র আছে। আফগানিস্তানকে তো 2-3 দিন আগে রাশিয়া মনে হয় স্বীকৃতি দিছে, আর কোন দেশ স্বীকৃতি দিচ্ছে কিনা আমার জানা নাই। কিন্তু তো এই পৃথিবীতে একটা ধিকৃত রাষ্ট্র হলো তালেবান, আফগান। এবং মানুষ এটাকে বিবেচনা করে দুই জায়গার লোককে। এখন একটা হলো আফ্রিকার কিছু জঙ্গলে এখনো কিছু লোকজন বসবাস করে যারা এই সভ্যতার আলো দেখতে পায় নাই। তারা এখনো শিকার করে, গাছের ছাল বাকলা পরে খায়। এটা কিন্তু ফেসবুকে ইদানিং দেখা যেতেছে, এখনো আছে, ফেসবুকেই দেখা যেতেছে যে কিভাবে তারা শিকার করে কিভাবে খাইতেছে, সামান্য আগুনে পুড়ে মুড়ে খাইতেছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায়। এই হলো একটা গোষ্ঠী আছে পৃথিবীতে। আর আরেকটা গোষ্ঠী হলো আফগানরা আছে। এই দুটাকে কিন্তু কম্পেয়ার করিয়া অনেক প্রতিবেদন এই পৃথিবীতে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় প্রকাশ হয়েছে। মানব সভ্যতা নিয়ে আমার ব্যাপক গবেষণা আছে, সেইটার উপরে আগামীকালকে একটা ভিডিও বানাবো আমি, মানব সভ্যতার উপরে। এখন আফগানিস্তানের কথা বলি। আফগানিস্তান থেকে আমাকে গত মাসে ফোন দিল একটা ছেলে। ফোন দিয়ে বললো কি, রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বললো যে আমি আফগানিস্তান থেকে বলছি।
কমরেড আমার নাম এই। তো আমি বললাম যে তুমি আবার ওখানে গেলা কেমনে? তো ঢাকাই ছিল। আমি বললাম আফগানিস্তান গেলা কেমনে, তুমি কিভাবে গেলা? বলতেছে আমার চাকরি হয়েছে একটা আন্তর্জাতিক কোম্পানিতে, এনজিওতে। তারা আমি এখন কান্দাহারে আছি, তারা এই আফগানিস্তানে সেই এনজিওটা কাজ করতেছে। তো আমি আসছি বাংলাদেশে, আমাদের যে এনজিও আছে, ব্রাঞ্চ এনজিও, সেইখানকার প্রতিনিধি হিসেবে আমরা এখানে আসছি 3 জন বাংলাদেশ থেকে চাকরি করতেছি। আমি বললাম তাহলে বলো দেখি আফগানিস্তানের কি ব্যাপার, কি দেখি। বলল আমি আসছি প্রায় 3 মাস। তো 3 মাসের মধ্যে কৌতূহলবশত আমাদের ডিউটির পরে আমরা আফগানিস্তানের অনেক এলাকা ভ্রমণ করছি। কারণ আফগানিস্তানে এখন তার যুদ্ধ বিগ্রহ নাই, যেমন আগে আফগানিস্তান নিরাপদ ছিল না। কেউ ওই আমেরিকার সৈন্য ছিল, যুদ্ধ ছিল, কেউ কোনো দিকে যাইতে পারতো না, কে কোনখান দিয়ে মাইরে ফেলায়, কারণ সেটা তো একটা জঙ্গিবাদী রাষ্ট্র। কিন্তু এখন যে সব জায়গায় চেকিং পোস্ট আছে, আমাদের আইডেন্টি কার্ড আছে, কোনো সমস্যা নাই। তো আমি বললাম তাহলে কি দেখলা বলো। বললো যে এই 3 মাসের ভিতরে আমি কোনো নারীর মুখ দেখি নাই, আফগান কোনো মহিলার চেহারা দেখি নাই। বললো আমরা যাই, বহু দূর দূরান্তে যাই, হাইটেও যাই। তো লোকালয়ে যখন হাইটে যাইতে থাকি, তখন হঠাৎ দেখা যায় যে একজন পুরুষ মানুষ, তার পিছনে হয়তো একজন নারী আছে, কিন্তু সেই নারীর বোরখাটা হাত মোজা, পা মোজা, খালি যে তাই না, তার একেবারে মানে কমপ্লিটলি একটা মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় আচ্ছাদিত, তার কিছু দেখা যায় না। আর সাথে 5টা 7টা ছেলে মেয়ে থাকে এই সাইডে, এই সাইড। কিন্তু মেয়ে যদি 3 বছরেরও হয়, সেটারও বোরখা এরকম পা থেকে মাথা পর্যন্ত ঢাকা। এই সিনারি আমরা গ্রাম অঞ্চলের দিকে যখন যাই তখন দেখতে পাই যে কোনো একজন হুজুর সামনে একটা ব্যাগ বা টোপলা নিয়ে যাচ্ছে, পাশে তার একজন বা 2 জন, 3 জন, 4 জনও আছে। এগুলো সব তাদের স্ত্রী, এবং প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় আচ্ছাদিত। সেখানে কিছু দেখার উপায় নেই, বা সে যে নারী না পুরুষ এটাও বুঝার উপায় নেই। আর সাথে 5-7টা ছেলে মেয়ে থাকে। তো ওখানে এত বড় বাচ্চা হলেও সেটাও ঢাকা কাপড়। ও বলল যে 3 মাসেই সে সেখানে কোনো আফগান নারীর মুখ দেখে নাই। শুধুমাত্র বিদেশ থেকে যে সমস্ত নারীরা ইউরোপ আমেরিকার থেকে বিভিন্ন কারণে এদেশে আসে বা এনজিও আছে কাজ করতেছে, এদেরকে দেখা যায়। তারা বোরখা পরতে বাধ্য না, তারা শালীনতার সাথে চলে, মোটামুটি শালীনতার সাথেই তারা চলাফেরা করে। শিক্ষা দীক্ষা সেখানে কোনো যে সব মক্তব আছে, সেই মক্তবে মেয়েরা যাইতে পারে, মেয়েদের জন্য আলাদা মক্তব আছে। বাংলাদেশের যে 5 এই পর্যন্ত আরবি পড়া, তাও 5 পর্যন্ত এবং আলাদা। অর্থাৎ একজন আফগান নারী জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে তার স্বামী, বাবা, ভাই, স্বামী বা স্বামীর পরিবারের 2-4 জন, এর বাইরে কোনো পুরুষের সাথে তাদের কোনো কথা হয় না এক জীবনে। এই একটা জীবন তো মানুষের, নাকি? এই একটাই তো জীবন মানুষের। আফগানের নারীর, ওনার সাথে কল রেকর্ডটা আমার বিস্তারিত আছে, বলল যে আফগান নারীর একজন, তাদের যদি 50 বছর বাঁচে, 60 বছর বা 80 বছর বাঁচে, তাদের স্বামী, সন্তান
ছাড়া শ্বশুরবাড়ির আর যে সমস্ত লোকজন আছে, যেমন দেবর, ভাসুর, শ্বশুর, এদের সাথে কথা বললেও কথা বলতে পারে, পর্দা করে কথা বলতে হবে এদের সাথে। শুধুমাত্র পর্দা ছাড়া কথা বলতে পারবে স্বামীর সাথে, আবার সন্তান উপযুক্ত হয়ে গেলে সন্তানের সামনেও পর্দা নিয়ে কথা বলতে পারবে। যাই হোক, পর্দা নিয়ে কথা বলতে পারবে পরিবারের এই লোকগুলোর সাথে মোটামুটি। এর বাইরে কোনো পুরুষ মানুষের সাথে কথা বলার সুযোগ নাই। এই রহস্যগুলো কি আপনারা জানেন? আহা, কি দুনিয়া! আফগানে যে সমস্ত নারী জন্মগ্রহণ করছে তাদের জিন্দেগিটা কি, তাদের জন্মের মধ্যে আর মৃত্যুর মধ্যে পার্থক্য কি ভাই বলেন? যে তারা কেনই আসলো এই পৃথিবীতে, আর তাদের করারই বা কি আছে তাদের? দেখেন নাই ইরানে হিজাবের নিচ দিয়ে চুল বেরিয়ে আসছিল মাসা আমিনী, তার জন্য হাজার খানেক তরুণ তরুণীকে মাইরে ফেলছে, তারা আন্দোলন করছিল। মাসা আমিনী চুল দেখা আছে দেখে ওই দেশে শরিয়া পুলিশ তার ধরে নিয়ে নির্যাতন করেছে, সে মারা যায়। তারপরে তো আন্দোলন করছে যারা, আরো হাজার খানেক মেরে ফেলেছে। ইরানে চুল দেখা যাবে না। আর তার চাইতে কঠোর ব্যবস্থা হলো আফগানিস্তান। আমি যে কথাগুলো বললাম আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, ঢুকেন, দেখেন যে কোনো আফগান নারীর চেহারা আপনারা দেখতে পান কিনা। আমি তো বললাম যে আমার সাথে ওই যে হোয়াটসঅ্যাপে 3 দিন কথা বললো পরপর, আমাদেরই এক ছেলে গেছে ওখানে এনজিওতে চাকরি করতে, তার কাছ থেকে এই বিস্তারিত অভ্যন্তরীণ বিষয়গুলো আমি শুনলাম। তারা বলতেছে কি মাহারত নাকি মহরম ছাড়া আফগান নারীদের একদিনে তো আর সব সাইড বলা যাবে না, আজকে নারী সাইডটাই বলি। আফগান কোন নারী উপযুক্ত মাহরম ছাড়া ঘরের বাইরে যেতে পারবে না। উপযুক্তকে স্বামী বা সন্তান এদের সাথে করে নিয়ে বাইরে যেতে হবে এদের। তাহলে কি বুঝলেন যে একজন নারী আফগানে জন্মগ্রহণ করলো, 50 বছর বা 60 বছর বাঁচলো, সে একজনের বেশিরভাগ মোল্লাদেরই বউ 2টা 3টা এবং 4টা পর্যন্ত আছে। তারা যখন বের হয় তখন এটা তারা বুঝতে পারে, যদি দেখে 3টা সমান সমান মাথায় বোরখা পরা, তখন তারা জিজ্ঞেস করে তাদের যে আছে, এদের তো লোক আছে, ওই দেশের লোকও তো চাকরি করে, তখন তাদের কাছ থেকে শোনে যে ওই যে 3টা পিছনে যে বোরখা পরা সমান সমান মাথায়, এটি হলো ওনার ওয়াইফ, উনি তো সামনে আছে, আর সাথে যে হাত ধরে কয়েকটা বাচ্চা কাচ্চা 5-7টা, এগুলো হলো ওদের ছেলে মেয়ে। এই হলো জিন্দেগি। এই শাসন কায়েম করব আমাদের চরমোনাইয়ের পীর, সে দম্ভ ভরে বাংলাদেশে ডিক্লার দিতেছে। আমাদের তো কিছু বলার নাই। চরমোনাইয়ের পীরের দল কারা করে জানেন? চরমোনাইয়ের পীরের দল করে তার বাপের যে ধর্ম ব্যবসা, পিরালি ব্যবসা, এটা তো হয়ে গেছে প্রায় 60-70 বছর আগের থেকে ওদের পারিবারিকভাবে ধর্ম ব্যবসা আর মাদ্রাসা আছে। এই 60-70 বছরে ওদের মাদ্রাসা থেকে যে ছাত্রগুলো বের হয়ে দেশের বিভিন্ন স্থানে চলে গেছে, তারা তাদের সন্তানরা এরাই হলো চরমোনাইয়ের পীরের ভোটার বা চরমোনাইয়ের পীরের দলের লোক। এরা যদি ঢাকায় একটা মহাসমাবেশ করে, সারা বাংলাদেশে চরমোনাইয়ের পীরের যারা মুরিদ আছে সবাই উপস্থিত হয়। তখন আপনারা দেখেন কি যে অনেক লোক সাদা 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 সাদা, কালা কালা বলার কোনো উপায় নাই, খালি সাদাই সব, মানে মাথার চুলও তো সাদা, টুপি দিয়ে ঢাকা থাকে। এটাই হলো ওদের লোক। তারা দম্ভ ভরে বাংলাদেশে বলতেছে যে তারা আফগানি শাসন কায়েম করবে।
দেখেন আপনারা যা ভালো মনে করেন দেশবাসী। আমি তো মনে করি যে আরো 500 বছরের জিন্দেগিতে এরা ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, কারোর সাথে জোটফোট বিএনপির মতো দলের সাথে না করলে সংসদে যাইতে পারবে না জীবনেও তারা। কারণ এরা হলো, এদের কথা বিশ্বাস করবে কারা? একমাত্র তাদের যারা মুরিদ আছে, তাদের মাদ্রাসায় লেখাপড়া করছে, এরাও সবাই বিশ্বাস করে না এ ধরনের কথা। বাকি 18 কোটি মানুষকে ব্ল্যাকমেইলিং করার জন্য হয়তো তারা বিশ্বাস করছে, এরকম একটা ভান ধরে। এরা যে কত বড় মুনাফিক, এরা জাহাজ ভরিয়া ভরিয়া মানুষকে বেহেশতে নিয়ে যাবে, কি তাজ্জব ব্যাপার। যাক, সেইটা তো আছেই। তারপরে রাজনৈতিকভাবে দেখেন এরা কত বড় ধরনের দালাল। আমরা বলতে পারি যে জীবনে আমরা মাথা নত করি নাই। শেখ হাসিনার আমলে যা বলছি, এই ইউনূসের আমলও তাই বলতেছি, পরের আমলও তাই বলবো। কি বলবো? হক সত্য কথা বলবো। আমাদের তো মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, আমরা পীর না। কিন্তু মুনাফিকি, চুগলখড়ি, মির্জাফরি এগুলো তো আমরা করতে পারবো না। কেন বলছি? দেখেন, উনি কতদিন ধরে একটা বয়ান মুখস্থ করছে শেখ হাসিনাকে খুশি করার জন্য। ওনার একটা ভিডিও তো দেখলাম, এক নিঃশ্বাসে সে শেখ মুজিবের বাপের নাম কি, তার দাদার নাম কি, তার বাবার 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 নাম কি বলতে বলতে বঙ্গবন্ধুর 500 বছর আগের পূর্বপুরুষের নাম বলে তারপর থামলো। ওই ভিডিও আছে এখানে। এবং বলতেছে যে ইনি ইরান দেশ থেকে ধর্ম প্রচারের জন্য এই শেখ মুজিবের পূর্বপুরুষ বাংলাদেশে আসছে। এই ভিডিও তো আপনারা সবাই শুনছেন না? সে শেখ মুজিবকে কি বানাইলো? পীর বানাইয়া দিল। ঠিক আছে, তুই তাহলে তোর মতবাদে তুই ঠিক থাক। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই বয়ান তার ছিল মুখস্থ। আবার শেখ হাসিনার আমলে সে কিন্তু দেখেন মেয়র নির্বাচন করছে। সবাই যখন নির্বাচন বয়কট করছে তখনও সে নির্বাচন করছে। পরে দিন পোলাপান্ত আর পীর আউলিয়া বুঝে না, বেয়াদব পোলাপান্ত মাইরা লহু বাইর করে দিচ্ছে মুখ দিয়া। দেখলেন ওই যে মেয়র নির্বাচনের সময় বরিশালে, আমি তো নির্বাচন করি ঢাকায়, মাইরা রক্ত বাইর করে দিচ্ছে। এই যে দেখাই আসছে, অভিশাপ দিচ্ছে আল্লাহর কাছে। তাহলে সে কি করছে? শেখ হাসিনার গোলামি করছে। কিন্তু ওরা শেখ হাসিনা পাওয়ার শেষ, সেই মুখ দিয়ে এখন বলতেছে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু। এগুলো কথা কি সহ্য হয়? বলবেন যে ও আপনি তো শেখ মুজিবের দালাল, হাসিনার দালাল, আপনার সহ্য হবে না। আরে ভাই, এখানে তো হাসিনা ফ্যাক্টর না, বঙ্গবন্ধু ফ্যাক্টর না। আপনি যে শেখ মুজিবুর রহমানের 14 গোষ্ঠীর 500 বছরের পূর্বপুরুষের নাম মুখস্থ করছেন, আমার 1 বছরে এখন যে ব্রেন, 1 বছরে আমি মুখস্থ করতে পারবো না। এখন আপনার কতদিন লাগছে মুখস্থ করতে আমি জানি না। আপনি তো পীর বানাইছেন তারে, ওই মুখ দিয়ে আপনি আবার এখন বলতেছেন তারা হিন্দু ছিল তার পূর্বপুরুষ সব। ওই ভিডিওগুলো তো ডিলেট হয় নাই। এই সমস্ত লোক হলো মুনাফিক। এরা ওই যে ভোটাইছে, ওরা আরো দেখবেন মারাত্মক ধরনের বয়ান আছে। কি? আপনি যদি ধানের শীষে ভোট দেন, সেই ভোটটা পাবে বেগম জিয়া। আপনি নৌকায় ভোট দেন, ভোটটা পাবে শেখ হাসিনা। অন্য মার্কায় ভোটটা দিলে পাবে সে। হাত পাখায় ভোটটা দিলে ভোটটা পাবে আল্লাহ রাসূল, আর ভোটটা পাবে আল্লাহ। এই কথাটা তাই কত বড় ধরনের ধর্মদ্রোহী কথা, এটা কেউ কখনো গবেষণা করে দেখছেন? এইটাই যাদের হলো নীতি চরিত্র, তাদেরকে এই দেশের জনগণ যদি ভোট দিয়া, এদেশের জনগণ যদি মনে করে যে আফগানি শাসন ভালো, এদেশের নারীরা যদি বলে যে হ্যাঁ আফগান নারীদের মতো জীবন আমাদেরও দরকার,
তাহলে ভোট দিলে তো আর আমাদের কিছু করার নাই, জনগণ ভোট দিলে। তবে এই ভিডিওটা একটু বেশি বেশি করে সব শেয়ার দিন, যাতে একটু প্রচার হয়। আমার তো আবার আইডি বেশি দিন থাকে না, এত বছর ফেসবুক ব্যবহার করে এই আইডিটা টিকলো, 1.5 বছরের উপরে হয়েছে এটা। এই সবাই রিপোর্ট করে খাইয়ে দেয়। কমরেড হৃদয় খানও আসছেন, জয়নাল আবেদিন আছেন আমার সাথে, কাজী আফসার আছেন আহমেদ মনির ভাই। যারা আছেন এখানে কোনো কমেন্টস করেন নাই, রিপ্লাই দিব কি? সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা চলে যাবে ভয়েস অফ ফ্যাক্টে, সেখানে প্রায় 2.5-3 লাখ সাবস্ক্রাইবার আছে। আপনারাও ভয়েস অফ ফ্যাক্টটা সাবস্ক্রাইব করেন। ওইটা যদি খেয়ে ফেলাই মৌলবাদীরা, তাহলে আরও একটা আছে আব্দুল সামাদ সুজন করে রাখছি, ওখানে লিঙ্ক দেওয়া থাকবো, ওইটাও একটু সাবস্ক্রাইব করে রাখেন, প্রস্তুতি নিয়ে রাখছি। আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন। আর ভয়েস অফ ফ্যাক্টের আমার সব শ্রোতা বন্ধুদেরকে সবাইকে লাল সালাম, অভিনন্দন। আপনারা যে ভালোবাসা দিয়ে পাশে আছেন এবং থাকবেন ভবিষ্যতে।